মুস্কানদের গ্রামের পাশের গ্রামটি তাজমহলের বাবার বাড়ি। ফাইজা ফারিস তার নানাজানের বাসায় অনেকবার আসলেও জহিরের বেশি আসা হয়নি। ফারিস তো কিশোর বয়স থাকতে প্রচুর এসেছে, কিন্তু নানার বাড়িতে সারাদিনে তার ছায়াও খুঁজে পায়নি কেউ। সারাক্ষণ কিশোরকালের বন্ধু বান্ধবদের সাথে থেকেছে, আড্ডা দিয়েছে, দিনের সম্পূর্ণ সময় তাদের সাথেই ঘুরে বেরিয়েছে। পুরো পরিবার নিয়ে অনেক বছর পর আজ তাজমহল তার বাবার বাড়ি যাচ্ছেন। সামনে উঠান রেখে উঠানের আড়াআড়ি বরাবর একতলা বিশিষ্ট খুব বড় একটা বাড়ি ফারিসের মামাদের। ফারিসের দুই মামা এই বাড়িতেই থাকেন। পুরো রাস্তা বমি করে নেতিয়ে পড়েছে মুস্কান। তার গায়ে বোধহয় আর শক্তি নেই। ননদের হাত ধরে ধীরে ধীরে আগাচ্ছে বাড়ির দিকে। উঠানের এক পাশে কালকের অনুষ্ঠানের আয়োজন চলছে। রাতের বেলা বলে কিছুই বুঝতে পারছে না মুস্কান। তারা বাড়ির ভিতরে ঢুকতেই দেখতে পেল প্রবেশদ্বারে সবাই তাদের জন্য দাঁড়িয়ে আছে। ফারিসের বড় মামা কাইয়ুম, উনার বড় মেয়ে শিরিন, রাসেলের বউ কেয়া আর লতিফা তাদের দেখে এগিয়ে এলো। খুব নমনীয়তার সাথে তারা তাদের স্বাগত জানালো। মুস্কানকে খুব দুর্বল দেখাচ্ছে। কেয়া মুস্কানকে ধরে একটা রুমে নিয়ে গেল, তাকে ঠান্ডা শরবত খেতে দিল। ওয়াশরুম দেখিয়ে ফ্রেশ হতে বলে চলে গেল বাকিদের জন্য খাবার ব্যবস্থা করতে। কেয়া আজকে একা হাতেই সব সামলাচ্ছে। তার বড় যা শারমিন আজ শাশুড়ির সাথে তুমুল লাগা লেগেছে। ঝগড়া শুরু করেছে শর্মিলা বেগমই, তাও আবার উনার ছোট নাতনি সোনিয়াকে নিয়ে। মেয়েটার চলাফেরা একদম সহ্য হয় না শর্মিলা বেগমের। মেয়েটাকে বাড়ি থেকে দূরে রেখে হোস্টেলে পড়িয়ে পড়িয়ে একেবারে বেশরম বেয়াদব বানিয়ে ফেলেছে। গতকালকে হোস্টেল থেকে ফিরেছে দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, আর এসেই উল্টাপাল্টা চলাফেরা শুরু করে দিয়েছে। কারোর কথা শোনে না, পোশাক আশাকের পরিবর্তন করে না, দাদির মুখে মুখে তর্ক করে, বাপের মুখে মুখে তর্ক করে, চাচার মুখে মুখে তর্ক করে। মূলত এই জন্যই বড় ছেলের বউয়ের সাথে লেগেছে শর্মিলা বেগম। শারমিন শাশুড়ির মুখে মুখে বেশি কথা না বললেও শর্মিলা বেগম অনেক কথাই শুনিয়েছেন উনাকে। মায়েদের দায়িত্ব মেয়েকে সঠিক পথ দেখানো, সেখানে উনি এই মেয়েকে আরও লাই দিয়ে মাথায় উঠিয়েছেন। ঝগড়াটা লেগেছে বিকেলের দিকে। তখন থেকেই নিজের ঘরে মুখ অন্ধকার বানিয়ে বসে রয়েছে শারমিন। না কোনো কাজে হাত লাগাচ্ছেন আর না কারোর সাথে কথা বলছেন। ছোট মেয়ে সোনিয়া আর বড় মেয়ে জামাই রাজন, এই দুটো মানুষের জন্য দরদ শারমিনের বরাবরই। তাদের বিরুদ্ধে কোনো কথাই সহ্য করেন না শারমিন। এই দুজন আরও বহু আগে থেকে শারমিনের ব্রেন ওয়াশ করে রেখেছে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়েছে মুস্কান। শরীর ক্লান্ত হওয়ায় সাথে সাথে ঘুমিয়েও গেছে। ফাইজা নিজের বরাদ্দ করা রুমে আছে। তাজমহল তার আম্মা জানের সাথে কথায় মজে। জহির ও কাইয়ুমের সাথে বেরিয়ে গেছে। ছোট মামা রাসেলের সাথে ফারিসের বেশ ভালো সম্পর্ক, আর সেটা তার কিশোর বয়সের আগে থেকে। সে এসে আগে ফ্রেশ হয়ে রাসেলের সাথে বেরিয়ে পড়েছে এখানে থাকা বন্ধুদের সাথে দেখা করতে। গ্রামের রাস্তায় বের হতেই আশেপাশের পরিচিত অনেকে ডাকছে, কথা বলছে, জিজ্ঞাসা করছে। ফারিস মাথা নাড়িয়ে সকলের কথার জবাব দিচ্ছে। ডিনারের ব্যবস্থা করা হয়েছে। সকলেই টেবিলে বসে তাজমহল আর কেয়া মিলে সকলকে খাবার বেড়ে দিচ্ছে। তাজমহল গিয়ে তার বড় ভাবিকে বুঝিয়ে শুনিয়ে ডিনারে নিয়ে এসেছিল। শর্মিলা বেগমের তেরা কথা শুনে আবার চলে গেছে। রাসেলের পাশে বসে একদম শক্ত চেহারা নিয়ে খাবার খাচ্ছে ফারিস। চেহারা শক্ত করার কারণ হচ্ছে সোনিয়া। মেয়েটা খাবার টেবিলে ফারিসকে বসতে দেখি ছুটে এসে তার পাশে বসেছে। ঢং ঢং করে মুখের সামনে পড়া কাটা চুলগুলো বারবার কানের পিছনে গুজে দিচ্ছে। লাজুক হেসে ফারিসের সাথে কথা বলার চেষ্টা করছে। হারিস ভাই, কিছুদিন থাকবেন না এবার? দেখি। আপনি কতদিন বাদে এসেছেন বলেন তো? জানেন আমরা আপনাকে কতটা মিস করি। আপনি এখন আর আসেন না কেন ফারিস ভাই? ব্যস্ত থাকে। সোনিয়া আরো প্রশ্ন করতে যাবে তার আগেই ফারিস ফাইজাকে জিজ্ঞেস করে, মুস্কান কোথায়? তাজমহল জবাব দিল, ও ঘুমাচ্ছে, তাই আমি ডাক দিইনি। থাকুক, ঘুমাক একটু, ক্লান্ত মেয়েটা। শর্মিলা মুখ মুচড়া দিলেন। এমন নাজুক বউ আমি জীবনে দেখি নাই বাপ। একটু সফর করতে না করতে বিছানায় পড়ে গেছে। বলি সারা রাত কি ট্রাক চালাইছিল যে এখন মরার মতো পড়াই ঘুমাইতেছে? ফারিস কেসে উঠল। সোনিয়া তড়িঘড়ি করে ফারিসকে পানির গ্লাস এগিয়ে দিল। আপনি ঠিক আছেন তো ফারিস ভাই? যেমন ওর থেকে কনসার্ন আর কেউ নেই।
ফারিস মাথা নাড়ালো। খাওয়া শেষ তার। উঠে যেতে নিলে তাজমহল ডেকে বলল, 1 মিনিট দাঁড়াও, মুচকানের খাবারটা নিয়ে যাও। সারা রাত না খেয়ে থাকলে আরও দুর্বল হয়ে পড়বে। ফারিস রুমে এসে দেখে মুস্কান বেঘরে ঘুমাচ্ছে। সে হাতের খাবারটা টেবিলের ওপর রেখে দরজা লাগিয়ে ফেলল। ঘড়িতে টাইম রাত 12টা। গ্রামের মানুষ আরও আগেই ঘুমে কাদা। ফারিস গিয়ে নিঃশব্দে মুস্কানের পাশে বসলো। মুখের ওপর পড়ে থাকা চুলগুলো আলগোছে সরিয়ে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। চুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে হাত বুলিয়ে দিতে দিতে আদুরে গলায় ডাকলো, মুস্কান ওঠো, খেয়ে তারপর ঘুমিও। মুস্কান উঠল না, বরং একটু নড়ে চড়ে ফারিসের কোমর পেঁচিয়ে শুয়ে থাকলো। ফারিস এবার ডাকার তাগিদা বাড়ালো, মুস্কান, আমি ডাকছি তো তোমাকে। মুস্কান ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, আমি খাবো না এখন। এসব বললে চলবে না, ওঠো। তাকে তাও উঠতে না দেখে জোর করে টেনে বিছানায় বসালো। মুস্কানের বিরক্তিতে নাক ফুঁসে উঠল। কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমাকে ঘুমোতে কেন দিচ্ছেন না? ফারিসের শীতল কণ্ঠ, খেয়ে ঘুমাও, তোমাকে বারণ করিনি আমি। ঠিক আছে, আপনি খাইয়ে দিন, আমার এখন উঠে নিজের হাতে খেতে ইচ্ছে করছে না। ফারিস হাসলো, ফিচেল স্বরে বলল, তুমি কিন্তু দিন দিন বড্ড বেশি অলস হয়ে যাচ্ছ মুস্কান। মুস্কানের ভাব নিয়ে বসে রইল। মুস্কানকে খাইয়ে লতিফাকে দিয়ে প্লেট পাঠিয়ে দিয়েছে ফারিস। লাইট নিভিয়ে সেও মুস্কানের পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরেছে। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু মুস্কানের নড়াচড়ার জন্য পারছে না। খাওয়ার পর ঘুম পুরোপুরি ভেঙে গেছে মুস্কানের, যার জন্য এখন এমন হাঁসফাঁস করছে। ফারিস ধমক দিল, এত নড়ানড়ি কেন করছো? চুপচাপ ঘুমাও। মুস্কান মিয়ে যাওয়া কণ্ঠে বলল, ঘুম আসছে না। এতক্ষণ ঘুমানোর জন্য ছটফট করে, এখন ঘুম আসছে না। আপনিই তো ভাঙলেন। ঠিক আছে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চোখ বুজে থেকো, ঘুম এসে যাবে। মুস্কান বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে ফারিসের বুকে এসে শুলো। চোখ ছোট ছোট করে তাকিয়ে দেখলো ফারিস চোখ বুজে তার চুলে হাত বুলাচ্ছে। মুস্কানের ঠোঁট নিস্পিস করছে ফারিসের হালকা চাপদারি মাখা গালটা ছুঁয়ে দিতে। সে তার ঠোঁটের ইচ্ছে পূরণ করলো। টুক করে ফারিসের গালে একটা চুমু খেয়ে বসলো। সাথে সাথে ফারিসের গম্ভীর স্বর শোনা গেল, ঘুমাবে নাকি চুমুর পারফরমেন্স শুরু করবো? মুস্কান লজ্জা পেয়ে জলদি চোখ বুজে ফারিসের বুকে ঘাপটি মেরে শুলো। মুচকি হেসে ফারিস নিজেও মুস্কানের মাথায় চুমু দিয়ে তাকে নিবিড়ভাবে বুকে জড়িয়ে রাখলো। ঝলমলে সকাল। বাইরে থেকে ভেসে আসছে কোলাহলের শব্দ। বাবুর্চিরা রান্না করছে। প্রতি বছর ফারিসের নানার মৃত্যুবার্ষিকীতে খুব বড় করে আয়োজন করা হয়। গ্রামের অনেক মানুষদের নিমন্ত্রণ করা হয়। উঠানে প্যান্ডেল করা হয়েছে বড় সড়ো। সেখানে সারি সারি টেবিল সাজানো হচ্ছে। ছোট মামা রাসেলের পাশে দাঁড়িয়ে সবকিছু তদারকি করছে ফারিস। ঘেমে নিয়ে তার শার্ট একদম ভিজে গেছে। মুস্কান ফাইজার সাথে ছাদে উঠেছিল। ছাদ থেকে বাড়ির আশপাশটা খুব সুন্দর দেখায়। সবুজ শ্যামল শান্ত ছায়াঘেরা মনোরম এক পরিবেশ। বাতাসও আছে বেশ। মাথার ঘুমটা টেনে তীক্ষ্ণ নজরে চেয়ে আছে মুস্কান ফারিসের দিকে। ফারিসের পাশেই সোনিয়া মেয়েটা দাঁড়িয়ে, পরনে একটা ছেঁড়া ফাটা লেডিস প্যান্ট আর হাঁটুর ওপর পর্যন্ত পরা টপস। গলার স্কার্ফটাও তেমন লং নয়। ছাদ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা নিজে থেকে বারবার ফারিসের সাথে কথা বলতে চাইছে। একটু পরপর চুল ঠিক করছে, মুচকি মুচকি হাসছে। ফারিসের চেহারা প্রবল বিরক্তি। মুস্কানের নিজেরও ভালো লাগছে না মেয়েটাকে। এমন নির্লজ্জ কেন? দেখতে পারছে না উনি যে বিরক্ত হচ্ছেন? ফারিস রাসেলের সাথে কথা বলছিল। এর মাঝে সোনিয়া বলে, ফারিজ ভাই, আপনি তো খুব ঘেমে গেছেন। আমি কি আপনার জন্য লেবুর শরবত বানিয়ে আনবো? খেলে শান্তি পাবেন। ফাইজা মুখ ভেঙচিয়ে বলল, দেখেছো ভাবি, সোনিয়া আপু কেমন নিজে উজে উজে ভাইয়ার সাথেই কথা বলছে। পারি না একেবারে ভাইয়ার কোলেই উঠে যায়। ঠং। চলো ফাইজা, আমরা ওখানে যাই, তোমার ভাইয়ার কাছে। ফাইজা সাথে সাথে নাকচ করলো। পাগল নাকি? ওখানে কত ছেলে মানুষ দেখেছো? ঠ্যাং গুড়িয়ে দেবে ভাইয়া যদি তোমাকে আর আমাকে ওখানে দেখে। আমাকে আগে ভাগেই নিষেধ করে দিয়েছে। আজকে যেন বিকেলের আগে কোনোভাবেই উঠানে পা না রাখি। তোমাকে নিয়ে তো আরোই আগে না। মুস্কান আর কিছু বলল না। ওখানে আসলেই অনেক ছেলে মানুষ, কিন্তু তার এই সোনিয়া মেয়েটাকে কেন যেন সহ্য হচ্ছে না। তুমি সোনিয়া আপুর জন্য ওখানে যেতে চাইছো, তাই না ভাবি? ফাইজার কথাই তার দিকে ঘুরে মুস্কান। ফাইজা তার ভাবির কাঁধ জড়িয়ে ধরে বলে, তুমি চিন্তা করো না ভাবি,
ভাইয়া সোনিয়া আপুকে একদমই দেখতে পারে না। সে যতই গায়ে পড়ে কথা বলতে আসুক না কেন, ভাইয়া পাত্তাই দেয় না ওই মেয়েকে। দেখো না, কখন থেকেই শরবত আনবি নাকি জিজ্ঞেস করছে, কিন্তু ভাইয়া কথাই বলছে না। মুস্কান জোরপূর্বক হাসে। আসলে মেয়েটার সাথে কোনো কথা বলছে না ফারিস। ঠান্ডা পানি দিয়ে বড় এক জগ লেবুর শরবত বানিয়ে লতিফার হাত দিয়ে উঠানের দিকে পাঠিয়ে দিল মুস্কান। শুধু তো ফারিসের জন্য বানালে চলবে না, ওখানে ছোট মামা সহ আরও অনেকেই আছে। সকলেই গরমে ক্লান্ত হয়ে আছে, খেলে সকলেরই খাওয়া প্রয়োজন। লতিফা গিয়ে ফারিসের হাতে শরবতের জগ আর গ্লাস দিল। ভাবিমণি পাঠাইছে সকলের জন্য। ফারিস স্মিত হাসে। লতিফার হাত থেকে জগটা নিয়ে বলে, তোমার ভাবি মনেকে গিয়ে বলো ধন্যবাদ। সোনিয়া এটা দেখে রাগে গজগজ করতে করতে ঘরে চলে গেল। বরাবরের মতো এবারও পাত্তা দিল না ফারিস। বয়স কম হলে কি হবে, আজ তো সে আনা কীভাবে ছেলে পটাতে হয় পেট থেকে বের হয়েই শিখে গেছে। ফারিস ভাইকে কত সুন্দর নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। ধূর্ত মেয়ে মানুষ কোথাকার। বিছানায় বসে ফোনে গেম খেলছিল মুস্কান। হঠাৎ সোনিয়া তার রুমে এসে উপরোক্ত কথাগুলো বলে। মুস্কান মেয়েটার কথায় পাত্তা না দিয়ে নিজের মতো গেমস খেলতে লাগলো। সোনিয়া এবার ফুঁসে উঠল, উঁচু স্বরে বলল, এই মেয়ে, আমি তোমার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছ না তুমি? মুস্কান নির্বিকারভাবে বলল, অবশ্যই শুনতে পারছি, হাটকাল নই আমি। এমনিতেই মুস্কানের ওপর রেগেছিল সোনিয়া। এখন মুস্কানের এহেন কথায় রাগ যেন আরো তুঙ্গে উঠে গেল। দাঁত কিড়মিড়িয়ে বলল, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বাবা মা শিক্ষা দেয়নি তোমায়, বেয়াদব মেয়ে। এবার মুস্কানও খেপে গেল। হাতের ফোনটা বিছানার ওপর ধপ করে ফেলে বলল, একদম বাবা মা তুলে কথা বলবেন না আপু। কার শিক্ষা কেমন সেটা ব্যবহারই বোঝা যায়। আপনি যে কত ভালো শিক্ষা গ্রহণ করেছেন সেটা আপনার আচরণে শোভা পাচ্ছে। কি বললে তুমি? আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলো? এত বড় সাহস তোমার, খ্যাতমে একটা। দেখুন আপু, আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। আপনাকে তো আমি ঠিক করে চিনিই না। আপনি শুধু শুধু কেন আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন? একদম চুপ থাকবে গিয়েও মেয়ে। নিহাতই তোর দাদা ফারিজ ভাইকে জোর করেছিল তোকে বিয়ে করার জন্য। না হলে ফারিজ ভাইয়ের মতো স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলে তোর মতো খ্যাতকে কখনোই বিয়ে করতো না। বিয়ে করতো আমার মতো সুন্দরী মডার্ন একটা মেয়েকে। মুস্কানের চোখ ভিজে যায়। এভাবে অপমান তাকে কেউ কখনো করেনি। সে চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলে, ভদ্রভাবে কথা বলুন আপু। আপনি কখন থেকে আমাকে আজে বাজে কথা বলে যাচ্ছেন? ও, তুই এখন আমাকে ভদ্রতা শেখাবি? সোনিয়ার চিল্লাচিল্লিতে কেয়া আর শিরিন দৌড়ে রুমে আসে। শিরিন বলে, কি হয়েছে? সোনিয়া সাথে সাথে জবাব দিল, ফারিজ ভাই এত বেয়াদব একটা মেয়েকে কি করে বিয়ে করলো? যেই মেয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানে না। আমি ওর বড় বোনের মতো, আর আমার সাথে কিভাবে তর্ক করছে। কিন্তু আমরা তো তোর তর্ক শুনে এখানে ছুটে এসেছি সোনিয়া। মুস্কানের গলা তো শুনিনি। সোনিয়া নাকি সুরে বলল, হ্যাঁ, তোরা তো আমার দোষটাই দেখবি। এই বাড়িতে সবাই তো শুধু আমার দোষটাই দেখে। মা ছাড়া তোরা কেউ তো আমাকে সহ্যই করতে পারিস না। কাল সাপ মনে করিস। মুস্কান কি এমন বলেছে তোমায় যার জন্য তুমি এইভাবে নাকের জল চোখের জল এক করে ফেলেছো? ও তো তোমাকে ঠিক করে চেনেও না। আপনি চুপ করুন। ঠিক তখনই ফারিস রুমে ঢুকে। তার সারা শরীর ঘামে ভিজে আছে। সে মুস্কানের কাছে গিয়ে তার ওড়নার মাথাটা দিয়ে নিজের মুখের ঘামটুকু মুছে নেয়। থমথমে স্বরে বলে, কি হচ্ছে এখানে? এই ঘরে তো ভিড় কেন? ফারিসকে মুস্কানের ওড়না দিয়ে মুখ মুছতে দেখে সোনিয়া যেন আরো জ্বলে উঠল। খিটখিটিয়ে বলল, আপনার বউ আমার সাথে বেয়াদবি করেছে ফারিস ভাই। ফারিস ভ্রু কুচকে তাকায় মুস্কানের দিকে। মুস্কান সাথে সাথেই দুই দিকে মাথা নাড়ায়, যার মানে সে কিছুই করেনি। ফারিস বুকের ওপর হাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়ায়। গম্ভীর স্বরে বলে, তা কি বেয়াদবি করেছে আমার বউ? সোনিয়া ফাঁকা ঢোক গিলে। ফারিস যে এখন এই রুমে আসবে সেটা সে ভাবতে পারেনি। ফারিসকে বাইরে ব্যস্ত দেখি সোনিয়া এসেছিল মুস্কানকে অপমান করতে। কিন্তু কে ডেকে এনেছে ফারিসকে?
দরজার বাইরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে লতিফা। একটু আগে সেই গিয়ে ফারিসকে ডেকে এনেছে। সোনিয়াকে মুস্কানের ঘরে ঢুকতে দেখে সে পিছু নিয়েছিল। দরজার আড়ালে দাঁড়িয়ে মুস্কানকে বলা প্রতিটা কথা শুনেছে, আর সাথে সাথে সেগুলো গিয়ে ফারিসকেও বলেছে। এবার অপমান করুক তার ভাবিমণিকে, দেখুক কিভাবে করে শয়তান মেয়ে। সোনিয়াকে কিছু বলতে না দেখে ফারিস আবার প্রশ্ন করলো, কি হলো? কিছু বলছো না কেন? কি করেছো মুস্কান? সোনিয়া আমতা আমতা করে। কি বলবে বুঝতে না পেরে যা মুখে আসে তাই বলে দেয়। সে আমাকে বেয়াদব বলেছে। তো ভুল কি বলেছে? তুমি তো বেয়াদবি। অপমানে সোনিয়ার মুখে তবদা লেগে গেল। মুস্কান সাথে সাথে নাকচ করলো। আমি মোটেও ওনাকে বেয়াদব বলিনি। সোনিয়া তেতে উঠে বলে, এই মেয়ে একদম মিথ্যে বলবে না। মিথ্যা আমি নই, আপনি বলছেন। স্টপ। ফারিসের গর্জনে দুজনেই চুপ হয়ে গেল। ফারিস মুস্কানকে উদ্দেশ্য করে বলল, আমি শাওয়ার নেব, যাও গিয়ে আমার পোশাক বের করে দাও। কিন্তু আমি তো কিছু। ফারিস আবার ধমকে উঠল। তোমায় কি বলেছি শুনতে পাওনি? মুস্কান টলতে টলতে ব্যাগ গোছাতে লাগলো। অভিমানে তার চোখ মুখ লাল হয়ে গেছে, দু চোখে পানি টইটুম্বুর। আলগোছে সে ব্যাগ থেকে ফারিসের জামা কাপড় বের করতে লাগলো। সোনিয়া তো ভীষণ খুশি। ফারিস মুস্কানকে ধমক দিয়েছে, কিন্তু তার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। ফারিসের কর্কশ কণ্ঠে সেও কেঁপে উঠল। এরমে কি করছো তুমি? আমার বউকে অপমান করার সাহস কি করে হলো তোমার? তুমি বলে দিবে আমি কাকে বিয়ে করবো আর কাকে করবো না। আমার স্ত্রীকে খ্যাত বলার তুমি কে? এক থাপ্পড়ের নাক মুখ ছিটিয়ে ফেলবো। বেয়াদব মেয়ে, আমার বউয়ের আশেপাশেও যেন তোমাকে না দেখি। গেট লস্ট। সোনিয়া কাঁদতে কাঁদতে রুমের বাইরে চলে গেল। তার পেছন পেছন কেয়া আর শিরিনও চলে গেল। এই বাড়ির সবাই জানে সোনিয়া ফারিসের জন্য কতটা ডেসপারেট। ফারিস আসবে শুনে সোনিয়া আগে ভাগেই হোস্টেল থেকে ছুটি নিয়ে চলে এসেছে। সোনিয়ার মা শারমিন তাজমহলের সাথে ফারিস আর সোনিয়ার বিয়ে নিয়েও কথা বলেছিল। সোনিয়ার বাবাকে দিয়েও কথা বলিয়েছিল। ভাইয়ের কথায় তাজমহল একটু একটু রাজি হলেও স্বামীর নারাজিতে আর আগাতে সাহস পায়নি। জহির কখনোই তার শ্বশুর বাড়ি থেকে ছেলের জন্য মেয়ে নিতে রাজি না। আর মূল কথা, ফারিস এই মেয়েটির নাম পর্যন্ত শুনতে পারত না, বিয়ে করবে দূরের কথা। ফারিস শাওয়ার নিয়ে এসে দেখে মুস্কান ওপাশ ফিরে কাত হয়ে শুয়ে আছে। সে চুল মুছতে মুছতে জিজ্ঞাসা করে, শাওয়ার নিয়েছ? মুস্কান কথা বলে না। ফারিস আবার বলল, কি হলো? মুস্কানকে তাও কিছু বলতে না দেখে সে যেই দিকে কাত হয়ে আছে ওই দিকে গিয়ে দাঁড়ায়। তোমাকে কিছু বলছি তো আমি। মুস্কান ফারিস এবং ফারিসের কথা দুটোকে অগ্রাহ্য করে অপর পাশ ঘুরে শোয়। ফারিসের মেজাজ এবার তুঙ্গে। মুস্কানকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে তার ওপর ঝুঁকে বলে, Why are you ignoring me? ফারিসের দুই হাত মুস্কানের দুই বাহু শক্ত করে চেপে ধরে আছে। তার ছোট ছোট ভেজা চুল থেকে টুপটাপ পানি মুস্কানের মুখে পড়ছে। মুস্কান ভীতু চোখে ফারিসের দিকে তাকায়, ব্যথাতুর কণ্ঠে বলে, আমার হাতে লাগছে। লাগুক, আমাকে ইগনোর কেন করছে সেটা বলো। আমি ইগনোর করলেই কি? আপনার তো পাত্তা দেওয়ার মানুষ আছেই। প্রত্যেক জায়গায় একটা করে অঙ্গনা রেখে দিয়েছেন। সুযোগ পেলেই আপনার অঙ্গনারা এসে আমাকে তাদের রূপে কীর্তন শুনিয়ে যায়। তাদের প্রেমিক পুরুষকে বিয়ে করার অপরাধে পারেন আমাকে খেয়ে ফেলে। মাঝে মাঝে তো মনে হয় আর কিছু বলতে পারে না মুস্কান। ফারিস তার ঠোঁট দ্বারা মুস্কানের দুই ঠোঁট আটকে ধরে। মুস্কান ছোটার জন্য ছটফট করে, কিন্তু ফারিসের শক্তি দিয়ে তার দুহাত চেপে ধরে রাখে। দীর্ঘ সময় চুম্বনের পর মুস্কানের লাল হয়ে যাওয়া ঠোঁটটা মুছে দিতে দিতে বলে, যাও গিয়ে শাওয়ার নিয়ে আসো। আপনি। আর একটা কথা বলে সারাদিনের জন্য তোমার ঠোঁটের অবস্থা রফা দফা করে দেবো। জলদি যাও। মুস্কান ফারিসকে নিজের ওপর থেকে ঠেলা মেরে সরিয়ে উঠে বসতে বসতে বলল, অসভ্য। ফারিস বাঁকা হাসে। বলো তো অসভ্য তুমি শুরু করে। মুস্কান রাগী এক্সপ্রেশন দেখিয়ে কাপড় নিয়ে শাওয়ারে চলে যায়। শাড়ি পরেছে মুস্কান। শর্মিলা বেগম অনেকের সাথে মুস্কানকে পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রিয় নাতির বউ বলে কথা, এমনিতে যতই কথা শোনাক না কেন। প্রতিবেশীদের কাছে মুস্কানের বেশ প্রশংসা করছেন তিনি। মুস্কানও সকলের সাথে মিষ্টি হেসে কথা বলছে, সালাম দিচ্ছে। শর্মিলা বেগমের মনটা আজ ভীষণ খারাপ। প্রিয় স্বামীর কথা বড্ড মনে পড়ছে আজকে। মন খারাপ তাজমহল কাইয়ুম রাসেলেরও।
সকলেই তাদের আব্বার স্মৃতিচারণ করছে। বিকেলের মধ্যেই সকল মানুষের খাওয়া দাওয়া পাট চুকে যায়। সন্ধ্যার দিকে ফারিস এসে নানিজানের মন ভালো করার জন্য একটা প্ল্যান করে। সেই প্ল্যানে সামিল হয় ফাইজা, মুস্কান, শিরিন, লতিফা, কেয়ার ছোট ভাই কিশোর ও তাদের ছোট মামা রাসেল। সোনিয়া সেই যে গাল ফুলিয়ে ফারিসের রুম থেকে বেরিয়েছে আর ফারিসের সামনে আসার সাহস করেনি। কালকে নানিজানের জন্মদিন। শর্মিলা বেগমের বয়স হওয়ায় আর জন্মদিনের আগের দিন স্বামীর মৃত্যু হওয়ায় এই দিনটিতে একেবারে বিরক্ত শর্মিলা বেগম। যুবতী বয়সে স্বামী এই দিনটি খুব আনন্দের সাথে পালন করলেও এখন জন্মদিনের নামই শুনতে পারেন না তিনি। রাসেল একদিন কেক নিয়ে আসায় শর্মিলা বেগম মনের মাধুরী মিশিয়ে ছোট ছেলেকে বকেছেন, কিন্তু এবার ফারিস একটা ডিফারেন্ট সারপ্রাইজ প্ল্যান করেছে। তার বিশ্বাস তার নানিজান কখনো তার উপর রাগ করবে না। শর্মিলা বেগমকে এটা সেটা বলে অন্য ঘরে ব্যস্ত রেখে সকলে মিলে ওনার ঘরটা সাজাচ্ছে। ফারিস তার নানাজান আর নানিজানের যৌবনকালের একটি সাদা কালো ছবি খুব বড় করে বাঁধাই করেছে। নানিজান নামাজ পড়ে বলে এই ঘরে ছবি রাখা যাবে না, কিন্তু আপাতত রেখেছে। শর্মিলা বেগমকে সারপ্রাইজ দেওয়া হয়ে গেলে সেটা ড্রয়িং রুমে টানিয়ে রাখবে। শর্মিলা বেগমের পুরো ঘর ক্যান্ডেল, বেলুন আর রঙিন কাগজ দিয়ে সাজিয়েছে ওরা। কেক অর্ডার করেছে বড়সড়। ঠিক 12টা বাজার 3 মিনিট আগে ফারিস তার নানাজানের চোখ ঢেকে ঘরে নিয়ে আসে। ছবিটা সামনে দাঁড় করিয়ে চোখ থেকে হাত সরিয়ে সকলেই সারপ্রাইজ বলে চিল্লিয়ে ওঠে। এত বছর বাদে স্বামীর আর নিজের হাস্যজ্জ্বল ছবি দেখে কেঁদে দেয় শর্মিলা বেগম। নিজের বৃদ্ধ হাতটি আলগোছে এগিয়ে নিয়ে যান স্বামীর মুখে। পরপর 12টা বাজার সাথে সাথে সকলে হ্যাপি বার্থডে নানিজান বলে চিল্লিয়ে ওঠে। এতক্ষণে শর্মিলা বেগম পুরো ঘরটাকে খেয়াল করে। পোলাপাইনগুলো ওনার ঘর একদম আগের দিনের বাসর ঘরের মতো সাজিয়ে ফেলেছে। রাখতে গিয়েও রাগেন না তিনি, তবে ঠকঠক আওয়াজে বলেন, এইগুলো কি করছোস? আমার কি ছোট মানুষ পাইছোস? কাইয়ুম এগিয়ে আসেন, মাকে জড়িয়ে ধরে বলেন। পরপর রাসেলা, তাজমহলও। শর্মিলা বেগম হাসেন, ছেলে মেয়েদের নিজের সাথে জড়িয়ে নেন। নাতিপুতি আর সন্তানেরাই তো ওনার সব, তাদের জন্যই তো বেঁচে আছেন। ফারিসের দিকে তাকান শর্মিলা বেগম, চোখ ছোট করে বলেন, এইগুলাই তো তোর সব কাম না, আমি আগে ওই বুঝবার পারছি। ফারিস মাথা চুলকায়। বুঝে যখন গিয়েছো কেকটা কেটে নাও তাহলে। নানিজান ফারিসে কান টেনে দিয়ে হাসেন। কেক কাটার সময় সোনিয়া আর ওর মাকে বাদে সবাইকে পাশে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেন, বাড়ি ইন্দুর দুইটা কই? ওইগুলো লইয়া আইসো। ওদের আমি ডেকে এসেছি আমাজান, এসে পড়বে এক্ষুনি। বলতে বলতে শারমিন আর সোনিয়া দরজার কাছে হাজির। শর্মিলা বেগম এবার হাসি মুখে কেক কাটতে লাগলেন। ফারিস কিছুটা দূরে দাঁড়িয়ে তার মা, নানিজান আর মামাদের দেখছে। সকলের মুখে এখন কি সুন্দর প্রাণখোলা হাসি, একে অন্যকে কেক খাইয়ে দিচ্ছে। এভাবে কেটে গেল বেশ অনেকগুলো দিন। নানিজানের বাড়িতে কাটানো দিনগুলোও তাদের খুব ভালো কেটেছে। ফাইজা আর মুস্কান এখন পুরোদমে পড়ায় মনোযোগ দিয়েছে। যত দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে তাদের এক্সামের সময়। মুস্কান এখন লেখাপড়ার পাশাপাশি সংসারেও মনোযোগ দিচ্ছে। তাজমহলের থেকে বেশ কয়েক পদে রান্না শিখেছে সে। মাঝে মাঝে একাই সেগুলো ট্রাই করে। রান্না করতে গিয়ে কখনো হাতে তেলের ছিটা পড়েছে, তো কখনো গরম পানি, আবার কখনো তরকারি কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে। তবুও হাসি মুখে করে যায়। বাবার আহ্লাদি মেয়েটাকে একসময় শ্বশুরবাড়িতে এসে সবই করতে হয়। খাটে বসে একটা মোটা পেজে বিল্ডিংয়ের নকশা করছে ফারিস। মুস্কান তার হাতের কফির মগটা ফারিসকে দিয়ে সে নিজেও একপাশে বই নিয়ে বসে পড়ে। আজকে একটু আগে বাসায় এসেছে ফারিস, আর এসেই ফ্রেশ হয়ে খেয়ে কাজ নিয়ে পড়েছে। ইদানিং কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে সে। মুস্কানকেও তেমন একটা সময় দেয় না, যার জন্য মুস্কানের মনে অভিমান জমা হচ্ছে। এই যে 10 মিনিটের মতো হয়ে যাবে সে এখানে বসেছে, কিন্তু ফারিসের কোনো হেলদোল নেই। সে নিজের মতো করে কাজ করে যাচ্ছে। মুস্কান দীর্ঘশ্বাস ফেলে, বইটা বন্ধ করে মাথার পাশে রেখে কাঁধে শুয়ে পড়ে। পড়তে ইচ্ছা করছে না তার। বাঁকা চোখে একবার তাকায় ফারিস মুস্কানের দিকে। কোনো কথা না বলে চুপচাপ নিজের কাজটা শেষ করে। মুস্কান এখনো উল্টো ঘুরে শুয়ে আছে। ঘুমায়নি, কিন্তু ভুলেও ফারিসের দিকে ফিরছে না। কাজ শেষ হয়ে গেলে ফারিস মুস্কানের বই সহ নিজের কাগজপত্রগুলো সাইড টেবিলে গুছিয়ে রাখে। ঘরে লাইট নিভিয়ে জানালার পাশ থেকে পর্দা সরিয়ে দেয়। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় ডিরেক্ট মুস্কানের শরীরে এসে পড়ছে। মুস্কান একটা কালো রঙের 3 পিস পরেছে, পাতলা ওড়না তার বুকের ওপর ছড়িয়ে। জানালা দিয়ে আসা মৃদু বাতাসে সেই ওড়না হালকাভাবে উড়ছে। চুলগুলো বারবার মুখে এসে বাড়ি খাচ্ছে।
কালো পড়লে মুস্কানের গায়ের রং এমনিতেই উজ্জ্বল দেখায়, সেখানে চাঁদের আলোয় তার মুখটা আর যেন একটা ফুটন্ত গোলাপ ফুল। বেশ কিছুক্ষণ ফারিস মুস্কানের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। মুস্কান এবার চোখ বোঝা অবস্থায় সোজা হয়ে শুল। এক চোখ পিটপিট করে কিছুটা মেলতেই ফারিসের কাছে ধরা পড়ে গেল। লজ্জায় হতভম্ব হয়ে সাথে সাথে ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলেও লজ্জা নিবারণ করতে পারল না। ফারিস যে এভাবে তার দিকে তাকিয়ে থাকবে সেটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। মুস্কানের কাণ্ডে শব্দ করে হাসে ফারিস। পরপর বিছানায় পা উঠিয়ে তার পাশ ঘেঁষে শুয়ে পড়ল। মুখ থেকে ওড়না সরিয়ে কপালের মধ্যস্থানে ঠোঁট ছোঁয়ালো। মুস্কান এখনো চোখ খুলছে না। ফারিস হাসে। মুস্কানের মুখের ওপর ঝুঁকে গালে বুড়ো আঙুল ঘষে বলে, চোখ খুলো। চোখের পাতা কাঁপিয়ে তাকায় মুস্কান। ফারিসের চোখে নেশা। কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলে, এত অভিমান কিসের? মুস্কান মুখ ফিরিয়ে নিতে চায়, কিন্তু ফারিস দেয় না। চিবুক ধরে আটকিয়ে দেয়। গলা থেকে টান মেরে ওড়নাটা সরিয়ে সেখানে গাঢ়ভাবে ঠোঁট ছোঁয়ায়। পরপর ছোঁয়াতেই থাকে। মুস্কান কাঁপে, সারা অঙ্গ ঝিমিয়ে ওঠে। কম্পিত হাত আপনা আপনি ফারিসের চুলে চলে যায়। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। ফারিস ঘোর লাগা দৃষ্টিতে তাকায়, গভীর স্বরে বলে, চলো স্বর্গ থেকে ঘুরে আসে, অভিমান ভেঙে গুড়িয়ে যাবে। শুক্রবার। ফারিস নেই, কিন্তু জহির তালুকদার আজকে বাড়িতে। জুম্মা পরে এসে দুপুরে খাওয়া দাওয়া করে নিজের ঘরে শুয়ে আছেন। আর এদিকে মুস্কান আর ফাইজা শাড়ি পরে সেজেগুজে তৈরি হচ্ছে। তার আজকে ঘুরতে যাবে। কোথায় যাবে সেটা এখনো প্ল্যান করেনি, কিন্তু জহির বলেছে দুজনকেই বিকেলের আগে রেডি হয়ে থাকতে। দুই মেয়ে নিয়ে আজ শহর ঘুরবেন তিনি। ফাইজা আর মুস্কান তো বেজায় খুশি। দুজনে মিলে শাড়ি পরার প্ল্যানিং করেছে। এখন দুজনে মিলে সেম টু সেম শাড়ি জুয়েলারি মেকওভার করে তৈরি হয়ে নিয়েছে। ঝটপট বাগানে গিয়ে ছবিও তুলে নিয়েছে কয়েকটা। তাদের ছবি তোলার মাঝেই সাদা পাঞ্জাবি পরিহিত জহির তালুকদার এসে ফাইজা আর মুস্কানকে ডাকতে লাগলেন। কোথায় আমার মায়েরা, তৈরি হয়েছে? দুজনেই প্রফুল্ল হেসে হ্যাঁ বলে। মেয়েদের দিকে গাল ভরে হাসেন জহির। দুজনের মাথায় হাত রেখে বলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আমার মায়েদের। ফাইজা মুস্কানও হাসে। তাজমহল পাশেই দাঁড়িয়েছিল, তার মুখেও উজ্জ্বল হাসি। তিনি আদুরে গলায় বলেন, আমাকে একা রেখে যাচ্ছ, সবাই জলদি ফিরে এসো কিন্তু। ফাইজা মুখ বেঁকায়। ইস, আমরা বলেছি নাকি তোমাকে একা থাকতে? তুমি তো যাবে না বলেছ। একটা দেব ফাজিলমি, আমি কি এখনো বলছি যাব? তোমরা তোমাদের বাবার সাথে যত ইচ্ছে তত ঘুরে আসো, বাড়িটা ফাঁকা লাগবে, তাই বলছি জলদি আসতে। অবশ্য তোমাকে তো দুদিন বাদে এমনিতেই শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব। ফাইজা নাক ফুলায়। দেখেছো বাবা, মা নাকি 2 দিন বাদেই আমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। আমি কিন্তু কোথাও যাব না, বলে দিয়ে রাখলাম। তোমাদের জানানোর জন্য পার্মানেন্ট এই বাসায় থেকে যাব। মেয়ের কথায় উচ্চস্বরে হাসেন জহির। আহ্লাদি সুরে বলেন, কার এত সাহস আমার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিবে? হাত পা ভেঙে গুড়িয়ে দেব না। মুস্কান আর তাজমহল মুচকি হাসে। ফাইজা খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। যা দেখে মুস্কানের নিজের আব্বার কথা মনে পড়ে যায়। ঠান্ডা প্রকৃতি, বাতাসে শীতের আগমনী বার্তা। বিকেলের দিকে রাস্তায় আশপাশগুলোতে বসেছে বিভিন্ন স্ট্রিট ফুডের মেলা। ফাইজা আর মুস্কান আগে গিয়ে গুনে গুনে 4 প্লেট ফুচকা চটপটি নিয়ে বসেছে। দুজনেই ঝাল দিয়ে যত পারছে তত খাচ্ছে। জহির বারণ করলেও শুনছে না। ঝালে দুজনের চোখ লাল হয়ে উঠতে দেখে জহির গিয়ে দ্রুত আইসক্রিম নিয়ে আসলো। আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে তারা দ্রুত রাস্তার পাশে ফুলের খাঁচা নিয়ে বসা মহিলার দিকে ছুটে গেল। সেখান থেকে 2টা ফুলের মুকুট নিয়ে সেকেন্ডের মধ্যে মাথায় পরে নিল। পরপর অন্য পাশের একজন মহিলার থেকে হাত ভর্তি রেশমি চুড়ে নিল। আনন্দ যেন তাদের চোখে মুখে লেপটে। জহির নিজেই মুস্কান আর ফাইজার হাতে রেশমি চুড়িগুলো পরিয়ে দিল। খুশিতে মুস্কানের 2 চোখ পানিতে ভর্তি। তার আব্বার কথা ভীষণ মনে পড়ছে আজকে। জহিরের নমনীয় আচরণে মুস্কান ফুপিয়ে কেঁদে দিল। এই লোকটাও তার আব্বার থেকে কোনো অংশে কম ভালোবাসছে না তাকে। নিজের মেয়েকে যতটা স্নেহ ভালোবাসা দিচ্ছে তাকেও ততটাই দিচ্ছে, বরং তাকে আরো বেশি দিচ্ছে। ফাইজার পাশাপাশি সেও যা চাইছে তাই কিনে দিচ্ছে। ফাইজার জন্য একটা জিনিস কিনলে তার জন্য সেম একই জিনিস কিনছে, কোনো ভেদাভেদ করছে না। দুজনের 2 হাত ধরে সবসময় নিজের 2 পাশে রাখছে। পুরোটা বিকেল তারা এভাবে ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে কাটিয়ে সন্ধ্যার দিকে হাতির ঝিল গেল। রাতের হাতির ঝিলের প্রকৃতি দেখে মন জুড়িয়ে গেল মুস্কানের। আলো ঝলমলে ব্রিজ, ঠান্ডা হাওয়া আর টলটলে পানির ওপর দিয়ে চলা ওয়াটার বাসে চড়ে কেটে গেল তাদের পুরোটা সন্ধ্যা।
বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত দৈবাত ঘটনায় থমকে গেল তিনজন। ফুপিমণি, জিন্নাতকে দেখে ফুপিমণি বলে জোরে চিৎকার দিয়ে উঠল মুস্কান। তৎক্ষণাৎ ড্রাইভারকে বলে গাড়ি থামিয়ে দ্রুত নেমে পড়ল। মুস্কানের সাথে সাথে নেমে পড়ল জহিরও, কারণ সেও জিন্নাতকে দেখেছে। ফাইজা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বলছো ভাবি? ফুবিমণি এখানে কি করে আসবে? মুস্কান ফাইজার কোনো কথায় জবাব না দিয়ে ছুটে জিন্নাতের কাছে চলে গেল। এতক্ষণে ফাইজাও দেখেছে তার ফুপিমণিকে। রাস্তার একপাশে কালো বোরকা পরে মাথায় কাপড় টেনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালা রাগান্বিত হয়ে আঙুল তুলে তুলে কি যেন বলছে। জিন্নাত মাথা নুয়ে বারবার চোখের পানি মুছছে। ফাইজাও এবার ছুটে সেখানে গেল। মুস্কান জিন্নাতের কাছে গিয়ে তাকে জাপটে ধরে বলতে লাগলো, তুমি এখানে কি করছো ফুপিমণি? তোমার কি হয়েছে? জিন্নাতকে কোনো কথা বলতে না দেখে জহির বিচলিত কণ্ঠে শুধালো, কি হলো, কথা বলছিস না কেন? তুই একা একা ঢাকায় কি করছিস? জিন্নাত বারবার নিজের মুখ আড়াল করতে চাইছে, কান্না লুকাতে চাইছে। এর মাঝে রিক্সাওয়ালা লোকটি বলে, উনি মনে হইতেছে আপনাদের পরিচিত লোক। জহির মাথা নাড়ায়। রিক্সাওয়ালা যেন জানে বাঁচল, তড়িৎ গতিতে বলতে লাগলো, ভাই ভালো হয়েছে ভাই, আপনাদের পাইছি। এই আপাত 3টা ঘন্টা ধইরা আমার রিক্সায় ঘুরে বেড়াইতেছে। এতখানি রাইত হইয়া গেছে, নাম্বার খবর নাই, কই যাইব সেইটাও কয় না। আমি যদি জিগাই তাহলে উত্তরও দেয় না, ওদেই কান্দে। আমার ভাড়ার টেকাটাও দেয় নাই, কইতেছে যে ওনার কাছে নাকি কোনো টেকা নাই। তাহলে এমন কইলে হইব কোন ভাই? টেকা না থাকলে আমার রিক্সায় উঠছে কেন? আমরা দিন আনি দিন খাই, টেকা না পাইলে খামু কি? মুস্কানের চোখে পানি। সে তার ফুপিমণির দিকে তাকিয়ে মায়া ভরা কণ্ঠে বলে, কি হয়েছে ফুপিমণি, বলো না। তোমার ঠোঁটের কোনায় রক্ত কেন? জিনাত জোরপূর্বক হাসে। মুস্কানের গালে হাত রেখে বলে, কিছু না তো, কই কিছু হয়নি আমার। কাপড় দিয়ে মুখ ঢাকার চেষ্টা করে। মুস্কান এবার ফুপিয়ে উঠল, নাক টানতে টানতে বলল, বললেই হলো, আমি স্পষ্ট দেখছি তোমার গালে থাপ্পড়ের দাগ, ঠোঁটে রক্ত। জহির অবাক হয়ে জিন্নাতের দিকে তাকায়। রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বিদায় করে ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে, তুই কাঁদছিস কেন এইভাবে? কে মেরেছে তোকে? এই শহরে তোর ভাইয়ের এত বড় বাড়ি থাকতে তুই কিনা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস? ভাইয়ের কথা শুনে চোখ উপচে আরো বেশি করে পানি পড়তে লাগলো জিন্নাতের। আর না পেরে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেটে দিল। জহির যেন স্তব্ধ হয়ে গেল। তার আদরের বোনটার এত কষ্ট আছে, অথচ সে বড় ভাই হয়ে কিছুই জানে না। বোনের পিঠে হাত রেখে চোয়াল শক্ত করে বলে জহির, তোর স্বামী আর ছেলে কোথায়? ওই জানোয়ারগুলো কি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? এসব বল, একবার বল শুধু, ওদেরকে ওদের বাড়িতে ফেলেই কুপিয়ে আসবো। জিনাত আবারও কাঁদে। করুণ সুরে বলে, না ভাইজান, ওরা কেউ আমাকে বাড়ি থেকে বের করেনি, আমি নিজে চলে এসেছি। ওই অমানুষের সাথে আমি আর থাকতে পারবো না। আমাকে আপনার বাড়ি নিয়ে চলুন ভাইয়া, খুব ক্ষুধা লাগছে, কাল রাত থেকে কিচ্ছু খাইনি। এবার জহিরও কেটে দেন। বোনের কষ্ট আর নিতে পারছে না। আদরে বোনটা এমন খিদে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। ভাগ্যক্রমে আর যদি তাদের সামনে না পড়তো তাহলে কি হতো ভাবতেই বুকে ব্যথা করছে জহিরের। সে আর দেরি না করে বোন আর মেয়েদের নিয়ে বাড়ির পথে রওনা দিল। যা করার পরে করবে। ছেলেকে আর্জেন্ট কল করে বাড়ি এনেছে জহির। রাগে মাথা জল জল করছে ওনার। চেহারা দেখে মনে হচ্ছে সে সামনে আসবে, তাকে গুলি মেরে ফেলবে। বাড়িতে এসে জিন্নাতের অবস্থা দেখে ফারিস নিজে স্তব্ধ হয়ে গেল। তাজমহল আর মুস্কান মিলে জিন্নাতের মারের জায়গাগুলোতে মলম লাগাচ্ছে। ফারিস বিস্মিত হয়ে প্রশ্ন করল, ফুপিমণি আমাদের এখানে এ অবস্থা কেন? বলেই দ্রুত গিয়ে জিন্নাতের পাশে বসলো। তার ফুপিমণির মুখটা দু হাতে আঁকলে ধরে বলল, ফুপা কি তোমার গায়ে হাত তুলেছে? জিন্নাত কাঁদতে কাঁদতে মাথা দুলালো। ফারিসের চোখের কার্নিশ লাল হয়ে গেল মুহূর্তেই। গলার স্বর অত্যন্ত গম্ভীর করে বলল, কেন? জিন্নাত চোয়াল শক্ত করে বসলো। আজ সব বলবে সে। মুকলেশের অত্যাচারে সে আর নিতে পারছে না। ঘরে সকলে উৎসুক হয়ে তাকিয়ে আছে জিন্নাতের কথা শোনার জন্য। জিন্নাত চোখের পানি মুছে ধীরে ধীরে বলতে লাগলো, বিয়ের পর থেকে মোকলেশ আমাকে এক বিন্দু পরিমাণ শান্তি দেয়নি। সবসময় টাকা 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 করেছে। টাকা ছাড়া কিছু বোঝে না লোকটা। বিয়েতে আব্বাজানের কাছ থেকে এত একটা যৌতুক নিয়ে হোটেল তৃপ্তি মেটেনি। আমাকে নানাভাবে ব্ল্যাকমেল করে আব্বাজান আর জাহিদের থেকে টাকা নিয়েছে।
আমি টাকা আনতে না চাইলে আমার গায়ে হাত তুলেছে। রিশাদ হয়ে যাওয়ায় ওই জাহান্নাম থেকে বের হতে পারিনি আমি। মুখ থুপড়ে পড়ে ও মানুষটার সংসার করে গেছি। কিন্তু যেই ছেলের জন্য এত কিছু, সেই ছেলেই বড় হয়ে আমাকে বুঝলো না, তার বাবার দেখানোর পথেই চলতে লাগলো। তার বাবার আশকারায় আর শাসনের অভাবে একটা লম্পটে পরিণত হলো। মদ, নাইট ক্লাব, সারা রাত বন্ধুদের সাথে আড্ডা, মাস্তি, এইসব করে জীবনটাকে একদম শেষ করে দিচ্ছে। মুস্কানকে না পাওয়ার জন্য প্রতিদিন আমার সাথে গলা উঁচিয়ে চেঁচামেচি করে। মুস্কানকে না পাওয়ার জন্য মানে? বিষয় নিয়ে জিজ্ঞেস করলো ফারিস। মুস্কানের দিকে তাকালে সে মাথা নুইয়ে ফেলে। জিন্নাত চোখের জল মুছে বলে, হ্যাঁ, রিশাদ মুস্কানকে অনেক পছন্দ করে আগে থেকেই। তাকে বিয়ে করার জন্য আমাকে নানাভাবে ফোর্স করে। আব্বাজানকেও রাজি করাতে বলে। মুস্কানকে পেলে নাকি সে সব ছেড়ে দেবে, একদম ভালো হয়ে যাবে। কিন্তু আমি বিশ্বাস করিনি। যেখানে আমার জীবনটাই ওরা কয়লা বানিয়ে দিয়েছে, সেখানে আমার ভাতিদির জীবনটা কি করবে এর ধারণা আমার আছে। আব্বাজান মুস্কানের সাথে তোর বিয়েটা হুট করেই দিয়ে দেন। রিশাদ যখন জেনেছে তখন তোদের বিয়ে হয়ে গেছে। আর এই জন্যই আমার নিজের পেটের ছেলে আমাকে দেখতে পারে না। তার সামনে মোকলেশ আমাকে গালাগালি করে, গায়ে হাত তুলতে আসে, কিন্তু সে কোনো প্রতিবাদই করে না। উল্টো বলে নাকি আমি তার মা না, মা হলে নাকি নিজের ছেলের ইচ্ছের প্রাধান্য দিতাম, সে যা চায় তাকে এনে দিতাম। অবশ্য সে তখন মাতাল ছিল, কিন্তু তাও ছেলের এরকম আচরণ আমি সহ্য করতে পারিনি। কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নিচ্ছে জিন্নাত। তাজমহল এক গ্লাস পানি এগিয়ে দিল জিন্নাতের দিকে। মুস্কান হেঁচকি তুলে কাঁদছে। তার জন্য তার ফুপিমণি কত কিছু সহ্য করছে। জহির নিজের চুল নিজে শক্ত করে টেনে ধরেছে। রাগে কি করবে বুঝতে পারছে না। জিন্নাত পানিটুকু খায়, খেয়ে গলা ভেজায়। ফারিসের চোখ রক্ত লাল, হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কিরিমিরিয়ে বলে, তারপরে এভাবেই চলতে থাকে। রোজ রাতে মদ খেয়ে বাড়িতে এসে একটা কথাই বলে, তার মুস্কান লাগবে, মুস্কানকে এনে দিতে। যতদিন পর্যন্ত মুস্কান না আসবে ততদিন পর্যন্ত এইভাবেই চলবে। কাল রাতেও এমনই হলো। নেশায় বুধ হয়ে বাড়িতে এসে ঘনের জিনিসপত্র ভাঙচুর করে। আমাকে বলে, তুই মা না, তুই একটা স্বার্থপর মহিলা। তোর চোখে তো ছেলের কষ্ট ধরা পড়ে না, মানুষেরটা পড়ে। তোকে আমি ঘেন্না করি। তোর মতো মা থাকার চেয়ে না থাকা অনেক গুণে ভালো। আমি আর সহ্য করতে পারিনি। রাগে জিদে প্রথমবারের মতো ছেলেকে থাপ্পড় মারি। আর এটাই মেনে নিতে পারেনি ওর বাবা। ছেলেকে মারার অপরাধে মোকলেশ আমাকে কষিয়ে থাপ্পড় দেয়, থাপ্পড় মারে। ওর এক একটা থাপ্পড়ের আমার আত্মা বেরিয়ে আসার উপকর। রীতা ছাড়া আর একটা মানুষ এগিয়ে এসে মোকলেশের থেকে আমাকে ছুটানোর সাহস করেনি। আমি আর না পেরে কাঁদতে কাঁদতে এক পোশাক ওই বাড়ি থেকে বের হয়ে এসেছি। রাতে ওদের ওখানে একজন পরিচিত মহিলার বাসায় কাটিয়ে ওনার বোরখা নিয়ে সকালে বেরিয়ে পড়ি। আব্বাজানের কাছে যেতে পারিনি, আমার গায়ে আঘাতের দাগ দেখে কষ্ট পাবেন। তাদের বাসায়ও আসতে চাই, তোদের বাসায়ও আসতে চাইনি। একেবারে নির্দোষ হতে যেতাম, কিন্তু রাস্তায় ভাইজানকে দেখে আর মনের কষ্ট ধরে রাখতে পারি। এখানে সে তোকে দেখতে আরও পারিনি, সব ভেতর থেকে বেরিয়ে গেছে। আমি আর ওই কারাগারে যেতে চাই না বাবা, তুই আমাকে বাঁচা। ওরা আমার খোঁজ নিয়ে কালই এখানে চলে আসবে, আমাকে ওদের থেকে রক্ষা কর। এসব বলে বলে অঝরে কাঁদছে জিন্নাত। ফারিস তার ফুপিমণির মাথাটা নিজের বুকে চেপে ধরল, চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে, গলা রক ফুলে ফেপে উঠেছে। রুমের প্রতিটি মানুষ স্তব্ধ, চোখ দিয়ে পানি ঝরছে তাদেরও। জহির ছুটে নিজের রুমে গেল। নিজের লাইসেন্স করা বন্দুকটা হাতে নিয়ে বের হতেই তাজমহল বাধা দিল। জহির ক্রোধে ফুঁসতে ফুঁসতে বলল, সামনে থেকে সরবে নাকি তোমাকেও গুলি করে উড়িয়ে দেব। রাত হয়েছে অনেক। জিন্নাত ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। নিজের রুমে পায়চারি করতে করতে চেঁচাচ্ছেন জহির। ছেলের বোঝানোতে হালকা হলে ঘরে এসে স্ত্রীর সামনে রাগে গড়গড় করছেন। কত বড় স্পর্ধা, আমার বোনের গায়ে হাত তুলে। ওর ওই হাত আমি কেটে রেখে দিব। সকালটা হোক, শুধু ওদের বাপ বেটার কলিজা কেটে নদীতে ভাসিয়ে দেব। তাজমহল ঢুক গেলে স্বামী রেগে থাকলে তার সাথে কথা বলতে সাহস পান না তিনি। তবুও কোনো রকমে বলেন, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? একটু শান্ত হয়ে বসুন, বিশ্রাম নিন। বাইরে থেকে এসেছেন, নিশ্চয়ই ক্লান্ত। আর বলতে পারে না তাজমহল। স্বামীর তাকানোতে গলায় কথা আটকে যায়। চোখ লাল করে এমনভাবে তাকিয়েছে জহির যে তাজমহলের হাত পা ঠান্ডা হয়ে গেছে। শক্ত কণ্ঠে চেঁচালো জহির, শান্ত হতে বলেছ তুমি আমায়? ওই অমানুষটা কিভাবে মেরেছে আমার বোনকে দেখনি তুমি? ওকে শাস্তি না দেওয়া পর্যন্ত শান্ত হব না আমি।
সারা রাত ঘুম আসবে না আমার? তাজমহল আর কোনো কথা বললেন না, বলার সাহসই হলো না। স্বামী আর ছেলে আজ সমান তালে রেগে, কাল যে কি হবে ভয়ে এক কোণে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে মুস্কান। পরনের শাড়ি এখনো খোলেনি, ফ্রেশ হওয়ার সময়ই তো পায়নি। ফারিসের রাগান্বিত রূপ দেখে বারবার ঢুক গিলছে সে। সোফায় পা ছড়িয়ে বসে নিচের দিকে তাকিয়ে আছে ফারিস। মুস্কান দুরু দুরু বুক নিয়ে সেদিকে এগিয়ে গেল। কিছু বলার আগেই ফারিসের গম্ভীর স্বর শুনতে পেল। ঋষাদ তুমি উত্ত্যক্ত করতো? মুস্কান আটকে উঠল, কথা বলতে চাইছে তবু কিছু বলতে পারছে না। ফারিস মাথা তুলে তাকালো, চোখের দৃষ্টি ভয়ঙ্কর। মুস্কান কাঁপল, অপরাধীর মতো মাথা নুইয়ে ফেলল। ফারিসের গলার স্বর এবার আরো গম্ভীর হলো। আমি কিছু জিজ্ঞেস করেছি তোমায়। মুস্কান রীতিমতো ঘামছে, হাত পা কাঁপছে, কম্পিত কণ্ঠে উত্তর দিল, ওই আর কি। ফারিস সাথে সাথে শটান হয়ে দাঁড়ালো, মুস্কানের দুগাল চেপে ধরে নিজের দিকে মুখ ফেরালো। আমার দিকে তাকানোর সাহস নেই? হালকা চোখ খুলে কুকিয়ে ওঠে মুস্কান, মুখের ওপর অজস্র শ্বাস প্রশ্বাসের অস্তিত্ব অনুভব করছে। ফারিস জোর গলায় ধমকালো, আমি বলনি কেন? ওই দিন রান্নাঘরে ঋষাদে কিছু করেছিল, তাই না? উত্তর দিচ্ছ না কেন? খবরদার, চুপ করে থাকবে না। ফারিসের রাগান্বিত ধমকে ফুপিয়ে ওঠে মুস্কান। লম্বা শ্বাস ফেলে ফারিস, গলার স্বর নামায়, অত্যন্ত শান্ত কণ্ঠে বলে, এতটুকু, জাস্ট এতটুকু ভরসা না করো তুমি আমায়? এমন একটা বিষয় আমার থেকে লুকিয়ে গেলে? ওয়াই মুস্কান? আমি কি এখনো তোমার বিশ্বস্ত পুরুষ হতে পারিনি? গাল বেয়ে টুপটা পানি পড়ে মুস্কানের, ভেজা কণ্ঠে বলে, তেমন কিছুই না। ক্রোধ যেন মুহূর্তে মাথায় চড়ে গেল ফারিসের। বিকট শব্দে পায়ের কাছে থাকা টি টেবিলটায় লাথি মেরে ফেলে দিল, চিৎকার করে বলল, তেমন কিছুই না। বলো, ওই বাস্টার্ডের সাহস কি করে হলো তোমার দিকে নজর দেওয়ার? হাউ ডেয়ার হি! ওর চোখ উপরে ফেলবো আমি। ইউ আর অনলি মাইন। আমি ছাড়া আর কারো অধিকার নেই তোমাকে পাওয়ার। তোমার মুগ্ধতায় শুধু আমি আটকাবো, অন্য কেউ না। ফারিসের ভয়ঙ্কর গলার স্বর আর অপ্রত্যাশিত রুডো ব্যবহারে স্থির থাকতে পারল না মুস্কান। মনের মধ্যে যেমন ভালো লাগা কাজ করছে, তেমন ভয়ও করছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে কিছু বলতে যাবে, তার আগেই ধূপধাপ পায়ে রুম থেকে বেরিয়ে গেল ফারিস। মুস্কানও ফারিসকে ডাকতে ডাকতে তার পিছনে ছুটে গেল। শুনুন, এত রাতে কোথায় যাচ্ছেন আপনি? ফারিসের বড় বড় কদমের সাথে মুস্কান দৌড়েও লাগাল পেল না। সুইমিং পুলে নেমেছে ফারিস, স্বচ্ছ পানিতে তার সাদা শার্টটাই যেন ভেসে। কোমরে হাত দিয়ে বড় বড় শ্বাস ফেলছে মুস্কান। ফারিসের পিছে ছুটে এখন ক্লান্ত সে, মেজাজ বিগড়ে গেল মুহূর্তে। খিটখিটিয়ে বলল, আপনি ভেতরে আমার উপরে চেঁচামেচি করে এখানে এসে সুইমিং করছেন? ফারিস কোনো উত্তর দিল না। মুস্কান চেঁচালো, এই যে আপনাকে বলছি আমি, এটা কোনো সাঁতার কাটার সময় নয়। সিজন পরিবর্তন হচ্ছে, ঠান্ডা লেগে যাবে, জলদি উঠে আসুন। ফারিস মুস্কানের কোনো কথাই কানে তুলছে না, নিজের মতো সুইমিং করে যাচ্ছে। মুস্কান আর কিছুক্ষণ ডাকাডাকি করে চুপচাপ কিনারায় দাঁড়িয়ে রইল। পাক্কা 20 মিনিট পর ফারিস মুস্কানের দিকটা এসে তার দিকে হাত বাড়িয়ে দিল। মুস্কান ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি? টাওয়ালটা দাও। পাশ থেকে টাওয়ালটা নিয়ে ফারিসের দিকে বাড়িয়ে দিতেই ফারিস টাওয়াল সহ মুস্কানের হাত ধরে টেনে নিয়ে তাকেও সুইমিং পুলে এনে ফেলল। সঙ্গে সঙ্গে মুস্কানের সমস্ত শরীর ভিজে চুপচুপে হয়ে গেল। ফারিস মুস্কানের কোমর ধরে তাকে শরীরের সাথে মিশিয়ে ডুব দিল পানির মাঝে। কয়েক সেকেন্ডের জন্য মুস্কানের শ্বাস পুরোপুরি বন্ধ হয়ে গেল। পানি থেকে মাথা উঠালে মুস্কান ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ফারিসকে কিছু বলতে যাবে, তার আগেই ফারিস আবার ডুব দিল। পরপর কয়েকটা ডুব দিয়ে উঠতেই মুস্কান ফারিসের গলা জাপটে ধরে শ্বাসের ওপর শ্বাস ফেলতে ফেলতে বলল, আর আর না, প্লিজ, মরে যাব। পানির মাঝেই ফারিস মুস্কানের শাড়ির ফাঁকে হাত ঢুকিয়ে তার কোমর খামচে ধরল। মুস্কান সাথে সাথে অস্পষ্ট স্বরে আহ করে উঠল। এক হাতে মুস্কানের কানের কাছে ভেজা চুলগুলো সরিয়ে সেখানে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল ফারিস, আর কখনো আমার থেকে কিছু লুকাবে? মুস্কান কটমটিয়ে তাকালো, দাঁতে দাঁত ঘষে বলল, আপনি একটা। ফারিস এবার আগের থেকে আরো বেশি চেপে ধরেছে। মুস্কানের চোখে পানি জমে অভিমানী গলায় বলে, আপনি এমন কেন? আমার প্রশ্নের উত্তর এটা নয়। হ্যাঁ তো রাগ। রাগের দেখেছো কি? আই লাভ ইউ। মুহূর্তে ফারিসের চেহারা রং পাল্টে গেল, ঠোঁটে স্ফীত হাসির রেখা মিলল। কি বললে? শুনিনি।
মুস্কান ফারিসের বুকে কিল বসায়। ফারিস হাসে, মুস্কানকে পাজা কোলে তুলে নিয়ে রুমের দিকে যেতে যেতে বলে, বড্ড বেশি চালাক হয়ে গেছো। এত গরম একটা মুড মিনিটে চেঞ্জ করে দিলে। এবার জন্য কিছু করতে ইচ্ছে করছে। মুস্কান স্নিগ্ধ হাসে, হাতে থাকা রেশমি চুড়িগুলোর রিনিঝিনি শব্দ তুলে বলে, কি? ফারিসের দুষ্টু স্বর। রুমে চলো, প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে। মাঝরাতে ভেজার ফলে ঠান্ডা লেগে গেছে মুস্কানের। বারংবার হাঁচি দিচ্ছে, গায়ে হালকা জ্বরও এসেছে। তাজমহল মুস্কানের অবস্থা দেখে তাকে আজকে আর রান্নাঘরে জায়গা দিল না। চুপচাপ সোফায় বসিয়ে কড়ালিকারে চা খেতে দিল। জিন্নাত আর ফাইজা আগে থেকেই সোফায় বসে কথা বলছে। মুস্কানও তাদের কথায় সামিল হলো। ফারিস এখনো ঘুম থেকে উঠেনি। মুস্কানে ডাক দেয়নি, সারাদিন ব্যস্ততায় থাকে, একটু ঘুমালে ক্ষতি কি? জ্বরের কারণে মুস্কানের শরীরটা আজ খুব দুর্বল লাগছে। সে গিয়ে তার ফুপিমণির কাঁধে মাথা এলিয়ে চোখ বুঝল। জিন্নাত মুস্কানের কপালে হাত দিয়ে টেম্পারেচার চেক করে। গায়ে তো ভালোই উত্তাপ দেখতে পাচ্ছি, জ্বরটার বাঁধালে কি করে? মুস্কান প্রসঙ্গ বদলায়, টিস্যু দিয়ে নাক ঘষে বলে, মাথায় হাত বুলিয়ে দাও তো ফুপিমণি, দুর্বল লাগছে। জিন্নাত অবিলম্বে মুস্কানের মাথায় হাত বোলাতে থাকে, বিড়বিড় করে বকতে বকতে বলে, লাগবেই তো, খাওয়া দাওয়া ভালো করে না করলে দুর্বল লাগবে না তো কি লাগবে? একদমই নিজের খেয়াল রাখে না। মুস্কানের তার ফুপিমণির কথা শুনে বলতে ইচ্ছে করছে, আমি খেলেও কি না খেলেও কি, তোমার ভাতিজার জ্বালায় এমনিতেও সুস্থ থাকবো না। ফারিসদের ড্রয়িং রুমে দাঁড়িয়ে মা মা বলে জোরে জোরে চিল্লাচ্ছে রিশাদ। রিশাদের গলা শুনে জহির দ্রুত ওপর থেকে নিচে নামে। জিন্নাত তার ভাইয়ের মেয়েদের নিয়ে সোফায় বসেছিল। রিশাদকে দেখে কড়া কণ্ঠে বলে, কি হয়েছে? এমন শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন? একটা ভদ্র মানুষের বাসা এটা, তোর আর তোর বাপের মতো লম্পটদের বাসা নয়। রিশাদ হাওয়ার বেগে তার মায়ের সামনে এসে দাঁড়ায়। ফাইজার মুস্কান জিন্নাতের পাশেই ছিল। রিশাদকে এভাবে আসতে দেখে দুজনেই খানিকটা পিছিয়ে যায়। মুস্কানের দিকে এক পলক তাকিয়ে মায়ের উদ্দেশ্যে বলে রিশাদ, এখানে কি করছো? দুদিন ধরে খুঁজছি, বাড়ি চলো তুমি। কেন, তোর বাপের হাতে মার খাওয়ার জন্য? শার্টের বোতাম লাগাতে লাগাতে সিঁড়ি দিয়ে নামার সময় কথাটি বলে ফারিস। রিশাদ কপাল কুঁচকে সেদিকে তাকায়। ফারিস প্যান্টের দু পকেটে হাত ঢুকিয়ে আরামসে রিশাদের সামনে এসে দাঁড়ালো। ঘুম থেকে উঠে আসায় তার চোখ মুখ ফুলে, চেহারা স্পষ্ট ক্রোধ, অথচ গলার স্বর শান্ত। এখানে কেন এসেছিস? আমার মা। ডোন্ট কল হার মা। ঘর কাঁপিয়ে হুঙ্কার ছাড়ল ফারিস। তোর মতো কোলাঙ্গারের কোনো রাইট নেই আমার ফুপিমণিকে মা ডাকার। ফুপিমণির মতো মা ডিজার্ভ করিস না তুই। রিশাদও খেপে গেল, উচ্চকণ্ঠে বলল, তুই কে আমাকে নিষেধ করার? আমার মাকে আমি মা ডাকবো কি ডাকবো না সেটা বলার তোর কোনো রাইট আছে? প্রচণ্ড বেগে রিশাদের কলার চেপে ধরল ফারিস। খবরদার, গলাও চেপে না, কণ্ঠনালী ছিঁড়ে ফেলবে একদম। রুমের প্রতিটি মানুষ আতঙ্কে, সকলেই ভীতি হয়ে তাকিয়ে আছে। দরজার বাইরে মোকলেশও ছিল। ভিতর থেকে সরগম শুনে দ্রুত চলে আসে। ফারিসকে রিশাদের কলার চেপে ধরে রাখতে দেখে চিল্লিয়ে বলে, আমার ছেলের কলার ধরেছ কেন তুমি? ওর কলার ছাড়াও। তোরা আমাদের সামনে জানতো আসিস, এই অনেক। কেন, কি এমন করেছি আমরা? জহির মোকলেশের বুকে ধাক্কা দিতে দিতে বলল, কি করছিস, কি করেছিস? আবার আমার বোনের জীবনটা শেষ করে এখন বলছিস কি করেছিস? তোকে আমি জেলে পচিয়ে মারবো। মোকলেশ মুখটাকে একদম অসহায় বানিয়ে ফেলে, যেমন সে কিছুই বুঝতে পারছে না। এসব আপনি কি বলছেন ভাইজান? জিন্নাত আপনাদের যা বলেছে ওসব বানিয়ে বলেছে বিশ্বা। চোখ লাল করে গর্জে উঠল জহির। আমার বোনের বিরুদ্ধে আর একটা কথা বললে তোর মুখ ছিলে ফেলবো আমি। মোকলেশ ঢুক গিলে। সে ভয়টা পাচ্ছিল, সেটাই হয়েছে। জিন্নাত সব বলে দিয়েছে। সে ভেবেছিল এতদিনের মতো আজও জিন্নাত কাউকে কিছু বলেনি, যার জন্য এখানে ছুটে এসেছে। ব্যবসার ইদানিং খুব বড় লস যাচ্ছে, যদি কোনো ফায়দা করতে পারে। কিন্তু এখানে এসে তো দেখছে পরিস্থিতি ভিন্ন। তারা বাবা ছেলে দুজনেই ভয়ঙ্কর ক্ষেপে আছে। না না, পরিস্থিতি আর গরম হতে দেওয়া যাবে না। যে করে হোক সব মিটমাট করতে হবে। ওরা যদি সম্পর্ক ছিন্ন করে দেয় তাহলে তো আরও বিপদ। রিশাদ কলার থেকে ফারিসের হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করেছে। ঘরে সকলে আতঙ্কিত। জিন্নাত বাধা দিল, ওর কলার ছেড়ে দে বাবা, আমি ওদের মতো ওদের সাথে এমনিতেও যাব না। মোকলেশ গলা স্বর করুণ করে বলল, এ তুমি কি বলছো? তোমার সংসারে তুমি যাবে না? জিন্নাত
ঘৃণার দৃষ্টিতে তাকায় মোগলেশের দিকে। এই লোকটার অভিনয় সে আর সহ্য করতে পারে না। ফারিস কলার ছেড়ে দেয় রিশাদের। শার্টটা ঝেড়ে দিতে দিতে অত্যন্ত ঠান্ডা সুরে বলে, যা বাড়ি যা, তোর আর তোর বাপের ছায়া যেন আর না দেখে। আমি আমার মাকে নিয়ে বাকিটুকু বলতে পারল না রিশাদ। ফারিস হাত মুষ্টিবদ্ধ করে রিশাদের মুখ বরাবর ঘুষি মারল। সাথে সাথে নাক ফেটে রক্ত বের হয়ে আসলো রিশাদের। ঘরের সকলের বিস্ময়ে মুখে হাত। ফারিস চেঁচালো, কিসের মা? মা কিসের? যখন তোর বাবা তোর মায়ের গায়ে হাত তোলে তখন মনে পড়ে না মাকে? মায়ের জন্য প্রতিবাদ করতে পারিস না, রোগে দাঁড়াতে পারিস না, মাকে সম্মান দিতে পারিস না? কেমন ছেলে তুই? নাকে রক্ত মুছে বলে রিশাদ। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস ফারিস। রিশাদের বুকের শার্ট খামচে ধরল ফারিস। বাড়াবাড়ি দেখছিস কে? লজ্জা করে না? যিনি জন্ম দিয়েছেন তাকে ঘৃণা করি বলতে? যে মায়ের মমতে বড় হয়েছিস তাকে দিনের পর দিন বাবার হাতে মার খেতে দেখতে লজ্জা করে না? আমি তখন নেশাক্ত ছিলাম, বুঝতে পারিনি। কি বুঝতে পারিস তুই? মুখলেশ এগিয়ে আসে। ভয়ে রীতিমতো ঘামছে সে। একটু সাহস সঞ্চয় করে বলে, ওকে ছেড়ে দাও ফারিস, আমি আর তোমার ফপিমনির গায়ে হাত তুলব না। ফারিস রক্ত চক্ষু নিয়ে তাকায়। আপনাকে সেটা সুযোগ দিলে তো এই ধরন আপনার ছেলে। দ্বিতীয়বার আমার ফপিমনির ধারে কাছে যেন আপনাদের না দেখে, আর যদি দেখি নারী নির্যাতনের মামলা দিয়ে বাপ্পাটাকে জেলে ভরে দেব। মামা, চাচা, ভাই, ব্রাদার্স 14 গোষ্ঠী যত আছে কেউ রক্ষা করতে পারবে না। মাইন্ডেড। জিন্নাত মুখে আঁচল চেপে ঘরের দিকে ছুটল। পেছন থেকে রিশাদ মা বা বলে চিল্লালে ও শুনল না। মুখলেশ ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। বাবার পাশে মাথা নুয়ে হাঁটছে রিশাদ। কোনো প্রকার কথা বলছে না। ফারিসের কথাগুলো এখনো ঝংকার তুলে কানে বাজছে। ছোট থেকে বাবা, দাদা, পরিবারের সকলের আদর পেয়ে উচ্ছন্নে চলে গিয়েছে সে। কোনটা ভুল কোনটা সঠিক সেই বিবেকটাই কখনো কাজে লাগায়নি। অন্যায় করার জন্য কেউ শাসন তো দূর, বরং আরো আশকারা দিয়ে মাথায় তুলেছে। মা শাসন করতে আসলে বাবার আর পরিবারের মানুষের কারণে থেমে গেছে। শাসন আর তার অন্যায়টা কেউ ধরিয়ে না দেওয়ার জন্য আজ এতটা বিগড়ে গিয়েছে সে। তার মায়ের সাথে যে কতটা অন্যায় হয়েছে বা করেছে সেটা আজ হাড়ে হাড়ে বুঝছে রিশাদ। মা যে তার জীবনে কতটা ইম্পর্টেন্ট এই দুদিন ধরে মায়ের খোঁজ না পাওয়ায় ভীষণভাবে উপলব্ধি করতে পারছে রিশাদ। অনুতপ্তে জ্বলছে তার ভিতরটা। মাকে এতটা কষ্ট দিয়ে ওই কথাগুলো না বললেও পারত। সে খুব ভালো করেই বুঝতে পারছে তার মা তার বাবার মার খেয়ে বাড়ি ছাড়েনি, বরং তার কথাই কষ্ট পেয়ে ছেড়েছেন। না হলে বাবা তো মাকে আগেও কত মেরেছে, কই মা তো তখন বাড়ি ছাড়েনি। রিশাদের আজ গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছা করছে। তার মায়ের পা ধরে ক্ষমা চাইতে ইচ্ছে করছে। সে ভুল করেছে, খুব ভুল। তার পরের সময়টা গেল ঝড়ের বেগে। মুস্কানের ফাইজার এসএসসি পরীক্ষা শুরু হলো। পরীক্ষা দিতে মুস্কান আবারও গ্রামে গেল। জিন্নাত এতদিন ফারিসদের বাড়ি থাকলেও মুস্কানের পরীক্ষা শুরু হওয়ায় সাথে সাথে গ্রামে চলে আসলো। এরশাদ তালুকদার বিচক্ষণ মানুষ। এই বয়সে এসে মেয়ে স্বামীর ঘর করতে চাইছে না, বিষয়টা ওনার কাছে একটু অন্যরকম লেগেছে। তবে নির্দয়ের মতো মেয়ের গায়ে আঘাত করার কথা শুনে তিনিও ভীষণ ক্ষেপেছেন। আদরের একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে গায়ে হাত তুলবে তো দূরের কথা, কখনো একটা ধমকও দেননি। উনার চোখ রাঙানোতে ছেলেমেয়েরা কুপকাত হয়ে যেত। মুখলেশের পুরো পরিবারের সাথে টোটালি সব যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এরশাদ তালুকদার। না কারো ফোন ধরেছে আর না কাউকে নিজের বাড়িতে ত্রিসীমানায় আসতে দিচ্ছে। মুখলেশ আর মুখলেশের বাবা মা অনেকবার চেষ্টা করেছে যোগাযোগ করার। মুখলেশও ক্ষমা চেয়েছে বারংবার, এটাই শেষ, আর কখনো এমন ভুল করবে না, লাস্ট বারের মতো ক্ষমা করে দিতে বলছে। কিন্তু তালুকদার বাড়ির একটা সদস্যেরও মন গলাতে পারেনি। মেয়ে রাজি না বলে এরশাদ তালুকদারও আর জোর দেননি। এখন তো যোগাযোগই বন্ধ। এত বছরই বিবাহিত জীবনে এই প্রথম স্বামী সন্তান সংসার ছেড়ে এতগুলো দিন আলাদা থেকেছে জিন্নাত। থাকতে বাধ্য হয়েছে। মন তো বারবার চাইতো চলে যাক, ফেলে আসা সেই সংসারে। তার সন্তানরা ভালো আছে তো তাকে ছাড়া। আচ্ছা, রিতাকে কলেজে যাওয়ার জন্য রোজ সকালে ঘুম থেকে কে ডেকে তুলে? তার শ্বশুর শাশুড়ির ওষুধগুলো ঠিক মতো দেওয়া হয়তো? আচ্ছা, রিশাদকে ঠিক মতো খেতে পারে? সে তো আবার নিজের পছন্দের তরকারি না হলে ভাতই খায় না। সোফাটা নিশ্চয়ই কাপড়ের স্তূপ বানিয়ে রেখেছে। এরকম আরো হাজারো চিন্তা ঘুরপাক খায় জিন্নাতের মাথায়। ইচ্ছে করে ছুটে চলে যাক তাদের কাছে, কিন্তু যখনই মুখলেশের আচরণ আর ছেলের দেওয়া কষ্টগুলোর কথা মনে পড়ে আর মন সায় দেয় না।
স্বামী সন্তান যখন তাকে বুঝলই না, তাহলে কি লাভ অযথা সংসার নামক কারাগারে যাওয়ার। এক হাত ফারিসের চুলে ডুবিয়ে অন্য হাতে বই নিয়ে মনোযোগ সহকারে পড়ছে মুস্কান। এক্সাম আরও 3টা বাকি। কাল মধ্যরাতে হুট করেই তালুকদার বাড়িতে উপস্থিত হয় ফারিস। হাতে ছিল ফুলের তোড়া, সাথে অবশ্য আরও একটা গিফট এনেছিল, যেটা এখনো মুস্কানের ফর্সা গলায় সোনালি রোদ্দুরের মতো চিকচিক করছে। রাতের কথা মনে পড়তে ক্ষীণ হাসে মুস্কান। ফারিস যে তার 17তম জন্মদিনে এভাবে চমকে দেবে ভাবতেও পারেনি সে। পরীক্ষার আগের দিন রাত জেগে পড়া মুস্কানের পুরনো অভ্যাস অনুযায়ী কাল রাতেও সে বিছানায় বই খাতা ছিটিয়ে ছড়িয়ে পড়তে বসেছিল। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ শুনে সেদিকে গেল। আনমনা হয়ে দরজা খুলতেই দেখল ফারিস তার সামনে হাঁটু গেড়ে বসা, হাতে অসংখ্য লাল গোলাপের বাধাই করা একটি তোড়া। তাজা ফুলগুলো থেকে সুগন্ধি তীব্রভাবে ভেসে এসে নাকে বাড়ি খাচ্ছে। মুস্কান অবাক চোখে তাকাতেই ফারিস চমৎকার হেসে বলল, শুভ জন্মদিন সপ্তদশী। সাথে সাথে হই হট্টগোল বেলুন ফোটানোর শব্দ শুনে মুস্কান আরো চমকিত হলো। ফারিসের পেছনে বাড়ির সকলে দাঁড়িয়ে, মুস্কানের চোখে পানি জমে। সে ভেবেছিল 12টা বেজে গেছে, এবার কেউ তাকে উইশ করবে না, সবাই হয়তো তার জন্মদিনটা ভুলেই গেছে। ফারিসের সাথে ফোনে কথা হলেও ফারিস তার বার্থডে বা আজকে আসবে এসব নিয়ে কোনো কথা বলেনি। জিন্নাতের ঘোর কাটে মুস্কানের। কিরে, ছেলেটা কখন থেকে তোর সামনে হাঁটু গেড়ে বসে আছে? ফুলটা নিয়ে এবার একটু ছেলেটাকে উঠে দাঁড় করার সুযোগ দে। মুস্কান গাল গরম করে ফারিসের হাত থেকে ফুলটা নিল। এভাবে কেউ এত মানুষের সামনে উইশ করে? ফারিসে উঠে দাঁড়ালো, রাতুলকে উদ্দেশ্য করে কেকটা সামনে নিয়ে আসতে বলল। সকলের সাথে হাসি খেলে কেকটা কাটার মাঝে রাতের এই বিশেষ মুহূর্তটা ব্যয় করল মুস্কান। আগামীকাল তার ব্যবসায়ী উদ্বেগ পরীক্ষা, যার জন্য সকলের দ্রুততার সহিত রুম ত্যাগ করলো। ফারিসকে পেয়ে মুস্কান পড়ায় মনোযোগ দিতে না পারলেও ভোর রাতের দিকে পড়তে বসেছে। তখন থেকেই ফারিস মুস্কানের কোমর পেঁচিয়ে উবু হয়ে শুয়ে। মুস্কান দূরে সরে যেতে চাইলে ফারিস বলে, আমি তো তোমায় কোনো ডিস্টার্ব করছি না, জাস্ট শুয়ে আছে। মাথায় তোমার হাতের স্পর্শ না পেলে শান্তির ঘুম হয় না আমার। মৃদু হাসে মুস্কান। উৎকণ্ঠিত স্বরে বলে, তাহলে এতদিন কিভাবে ঘুমিয়েছেন? ফারিস ফটাফট জবাব দেয়, কোথায়? একটা রাতও ঘুমোতে পারেনি, বিশ্বাস করো। সারাক্ষণ তোমার শূন্যতায় ছটফট করেছে। এসব এক্সাম সব বাদ, আমি আর এগুলো বরদাস্ত করব না, বউ চাই আমার। এরপর যদি ওখানে কলেজে পড়তে চাও পড়বে, নাহলে পড়ার দরকার নেই। ফারিসের অভিমানে শব্দ করে হাসে মুস্কান। আদুরে গলায় বলে, এদিকে আসেন, মাথায় হাত বুলিয়ে দিই। খুব গরম হয়ে আছে, ঠান্ডা করার প্রয়োজন। ফারিস আর কথা বলে না। মুস্কানের কোমর পেঁচিয়ে শুয়ে চোখ বুঝল। মেয়েটাকে এবার একটু পড়ার সুযোগ দেওয়া প্রয়োজন। ঘুমে তলিয়ে আছে ফারিস। ক্ষণে ক্ষণে ফারিসের চুলে হাত বুলিয়ে লাজুক হাসছে মুস্কান। ফারিসের ঘুমন্ত চেহারা বরাবরই মতোই তাকে আকৃষ্ট করে। সময়টা তার কাছে ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভাগ্যিস আজকের এক্সামটা সহজ পড়েছে, না হলে এই অল্প পড়ায় কি লিখত সে।